নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো গৌড় মল্লার পর্ব 3। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। পার্বত্য নদী যেমন সিধা একদিকে চলিতে চলিতে হঠাৎ এক সময় মোড় ঘুরিয়া সম্পূর্ণ নতুন দিকে চলিতে আরম্ভ করে, তেমনি বজ্রের জীবনও এতদিন বৈচিত্র্যহীন ঋজু পথে প্রবাহিত হইবার পর আকস্মাৎ নতুন পথ ধরিল। এই অভাবনীয় পরিবর্তনের জন্য বজ্র নিজেও প্রস্তুত ছিল না। সে জানিত সে রাজার ছেলে। 7 বছর ধরিয়া সে পিতার পূর্ণ পরিচয় জানবার জন্য প্রতীক্ষা করিয়াছে, কিন্তু পিতৃপরিচয় পাইবার পর কি করিবে এই প্রশ্ন তাহার মনে আসে নাই। কাল বর্ষণ মথিত সন্ধ্যায় যখন সে মায়ের মুখে তাহার পিতার কাহিনী শুনিল, তখন নিমেষ মধ্যে তাহার মনে দৃঢ় সংকল্প জাগিয়া উঠিল। সে পিতার সন্ধানে যাইবে, পিতাকে খুঁজিয়া বাহির করিবে, মাতার দীর্ঘ প্রতীক্ষার অবসান করিবে। হয়তো তার অন্তরে অন্তঃস্থলে এই সংকল্পের বীজ লুক্কায়িত ছিল। হয়তো চাতক ঠাকুর অনুভবে তাহা বুঝিয়াছিলেন বলিয়াই তাহার পূর্ব যৌবন প্রাপ্তির পূর্বে পিতৃপরিচয় জানিতে দেন নাই। এক মুহূর্তে সব লণ্ডভণ্ড হইয়া গেল। বজ্র নিঃসঙ্গ ভাবে অজানিত নতুন পথে যাত্রা করিল। পায়ে হাঁটার পক্ষে পথ অল্প নয়। গ্রামের সীমান্ত হইতে বিস্তীর্ণ প্রান্তর আরম্ভ হইয়াছে। তরুপাত পদহীন মাঠ, তার দক্ষিণে বহু দূরে শ্যামায়মান অরণ্য দিকচক্রকে যেন স্থূল রেখা দ্বারা চিহ্নিত করিয়া দিয়াছে। মৌরী নদীর ধারা কুটিল খাতে আঁকিয়া বাঁকিয়া ওই বনরেখায় মিলিয়াছে। বজ্র যখন বনের প্রান্তে গিয়া পৌঁছিল তখন দ্বীপ্রহর অতীত প্রায়। এই বন অনুমান 10 ক্রোশ গভীর। বিশাল তরু শ্রেণীর সমাবেশে অন্ধকার এবং দুর্গম। পূর্বকালে নাকি এই বনে হাতি বাস করিত। এখন হিংস্র জন্তুর মধ্যে ভাল্লুক ও সাপের বাস। অন্যান্য ক্ষুদ্র জীবজন্তুও আছে। এই বন পার হইয়া আরো একদিনের পথ হাঁটিলে কর্ণসুবর্ণে পৌঁছানো যায়। মৌরী তীর ধরিয়া চলিতে বনের সংকট এড়াইতে পারা যায়, কিন্তু এই স্থান হইতে মৌরীর স্রোত ধনুকের মতো পশ্চিম দিকে বাঁকিয়া গিয়াছে। কুল ধরিয়া চলিলে একটু ঘুর পড়ে। যাহারা শীঘ্র রাজধানীতে পৌঁছতে চায় তাহাদের পক্ষে বন ভেদ করিয়া যাওয়াই সুবিধা। বজ্র এক তরুর ছায়ায় বসিয়া আতপ্ত দেহে উষ্ণ দূর করিল, কিন্তু অধিক বিলম্ব করা চলে না। দিনের আলো থাকিতে থাকিতে জঙ্গল পার হইতে পারিলেই ভালো। সে উঠিয়া নদীতে অবতরণ করিল। হাত মুখ ধুইয়া কিছু আহার করিতে হইবে, তারপর আবার যাত্রা। নদী হইতে তীরে ফিরিয়া বজ্র লক্ষ্য করিল অদূরে এক বৃহৎ পাষাণ খণ্ডের পাশে একজন মানুষ বসিয়া আছে। স্থির হইয়া বসিয়া আছে, একটু নড়িতেছে না, কিন্তু তাহার সমস্ত দেহ সতর্কতার চেষ্টায় ব্যগ্র হইয়া আছে। বজ্র বিস্মিত হইল। এই নির্জন বনপ্রান্তে মানুষ কোথা হইতে আসিল? কি করিতেছে? কোথায় যাইবে? কৌতূহল বশে বজ্র তাহার কাছে গিয়া দাঁড়াইল। দেখিল মানুষটি অন্ধ, কঙ্কাল সার দীর্ঘ দেহ, দেহের চর্ম রৌদ্রে পুড়িয়া খদির বর্ণ ধারণ করিয়াছে। মাথায় মুখে জটাগ্রন্থিযুক্ত রুক্ষ কেশ, কটিতে জীর্ণ কৌপিন। হাতের নড়ি পাশে রাখা রহিয়াছে। অন্ধ বজ্রের পদশব্দ শুনিতে পাইয়াছিল। সে নড়ি শক্ত করিয়া ধরিয়া আরো সতর্ক হইয়া বসিল। একবার
অধরষ্ট খুলিয়া যেন কিছু বলিবার উদ্যোগ করিল, তারপর কিছু না বলিয়াই মুখ বন্ধ করিল। বজ্র তাহাকে ভালো করিয়া দেখিয়া বলিল, তুমি অন্ধ? এখানে কি করে এলে? অন্ধ কিছুক্ষণ উত্তর দিল না। তারপর ক্ষীণ অনিশ্চিত স্বরে বলিল, আমার দৃষ্টি নেই, কখন কোথায় যাই বুঝতে পারি না। তোমার পায়ের শব্দ শুনে ভেবেছিলাম বনের সাপদ। বজ্র প্রশ্ন করিল, তুমি কোথায় যাবে? কোনো গন্তব্যস্থান আছে কি? অন্ধ দ্বিধা ভরে ক্ষণিক নীরব রহিল। শেষে নড়ি নাড়িয়া বলিল, না। অসহায় অন্ধের ভগ্ন জীর্ণ অবস্থা দেখিয়া বজ্রের দয়া হইল। সে বলিল, তুমি ক্ষুধার্ত মনে হচ্ছে, আমার কাছে খাদ্য আছে, খাবে? অন্ধ উত্তর দিল না, বুকে চিবুক গুজিয়া বসিয়া রহিল। বজ্র তখন তাহার হাত ধরিয়া তুলিল, হাত ধরিয়া বৃক্ষতলে লইয়া গেল। পুটুলিতে যে খাদ্য ছিল তাহা ভাগ করিয়া অর্ধেক অন্ধকে দিল, অর্ধেক নিজে লইল। অন্ধ আর সংকোচ করিল না। আহার করিতে করিতে বজ্র বলিল, আমি কর্ণসুবর্ণ যাচ্ছি, তুমি যাবে আমার সঙ্গে? অন্ধ কিছুক্ষণ স্থির থাকিয়া বলিল, না। তবে কোথায় যাবে? অন্ধ আবার স্থির সতর্কতার সহিত চিন্তা করিল, জানি না। কাছে কি লোকালয় আর নেই? দক্ষিণের কথা জানি না, উত্তরে 4-5 ক্রোশ দূরে গ্রাম আছে। কোন গ্রাম? বেতস গ্রাম। অন্ধের চর্বণ ক্রিয়া বন্ধ হইল। তাহার অস্থিসার দেহ সহসা কঠিন হইয়া স্থির হইয়া গেল। সে তৎক্ষণাৎ কথা কহিল না। যখন কহিল তখন তাহার কণ্ঠস্বর চাপা উত্তেজনায় অসংলগ্ন শুনাইল। কি গ্রাম বললে? বেতস গ্রাম। অন্ধ আর কোনো কথা বলিল না, প্রশ্ন করিল না, কিন্তু তাহার সমস্ত সত্তা অত্যন্ত তীক্ষ্ণভাবে সজাগ হইয়া বলিল। তাহার সমাধা হইলে বজ্র বলিল, আমি এবার যাব, তুমি কোথায় যেতে চাও তা তো বললে না। অন্ধ কণ্ঠস্বরে ঔদাস্য ভরিয়া বলিল, আমার কাছে সব সমান, বেতস গ্রামেই যাই। ভালো। বজ্র তখন অন্ধকে উত্তর মুখ করিয়া দাঁড় করিয়া হাতে নড়ি ধরাইয়া দিল। বলিল, এইবার সিধা চলে যাও, বাঁদিকে বেশি যেও না, নদীতে পড়ে যাবে। এখনো অনেক বেলা আছে, চাকা ডোববার আগে গ্রামে পৌঁছাইতে পারবে। অন্ধ বলিল, তুমি বড় সৎ, বড় দয়ালু, তোমার নাম কি? বজ্রের একবার ইচ্ছা হলো নিজের নামের সঙ্গে নবলব্ধ পিতৃ পরিচয় অন্ধকে জানাইয়া দেয়, কিন্তু সে প্রলোভন সম্বরণ করিয়া সে বলল, আমার নাম বজ্র। তারপর দুইজনে ছাড়াছাড়ি হইল। কেহ কাহাকেও চিনিল না। অদৃষ্ট প্রেরিত হইয়া বিপরীত মুখে চলিল। শীঘ্র গন্তব্যস্থানে পৌঁছিবার আগ্রহে বজ্র নদীর তীর ছাড়িয়া বনের অন্তর্দেশে প্রবেশ করিয়াছিল। মনস্থ করিয়াছিল, যদি দিন থাকিতে বন পার হইতে না পারি, গাছে উঠিয়া রাত্রি কাটাইয়া দিন। কিন্তু 2 ঘটিকা চলিবার পর তাহার দিগ্ভ্রম হইল। জঙ্গলের অভ্যন্তরে মাঝে মাঝে মুক্ত স্থান আছে বটে, কিন্তু অধিকাংশই তরুচ্ছাচ্ছন্ন মন্দালোকিত। স্তম্ভের ন্যায় বৃক্ষকাণ্ডের সারি অন্তহীনভাবে চারিদিকে চলিয়া গিয়াছে। নিবিড় প্রত্যাবচ্ছন্দে সূর্য দেখা যায় না। বজ্র দিক হারাইয়া ফেলিল। দক্ষিণে যাইতেছে কি পশ্চিমে যাইতেছে, কিংবা যেদিক হইতে আসিয়াছিল সেই দিকে ফিরিয়া যাইতেছে, তাহার নির্ণয় করিতে পারিল না। উপরন্তু বনে যে জীবজন্তু আছে তাহাও সে অনুভব করিয়াছে। উহারা যেন তাহার উপর লক্ষ্য রাখিয়াছে, নিজেরা অদৃশ্য থাকিয়া তাহার আশেপাশে ঘুরিতেছে। কচিত অদূরস্থ গুল্মের মধ্যে সরসর শব্দ করিয়া কোনো প্রাণী অলক্ষিতে অন্তর্হিত হইতেছে। একবার একটা কৃষ্ণকার রোমশ জন্তু দূরে একটা গাছের আড়াল হইতে বাহির হইয়া অন্য গাছের আড়ালে চলিয়া গেল। আবছায়া অন্ধকারে সেটা কি জন্তু ধরা গেল না। উহারা সকলে হিংস্র সাপত না হইতে পারে,
কিন্তু কিছুই বলা যায় না। বজ্র তীর ধনু গানে নাই, শবরের ন্যায় ধনুষ পানিতে বেশে কর্ণসুবর্ণে অবতীর্ণ হইবার বাসনা তাহার ছিল না। কিন্তু এখন মনে হইল আনিলেই ভালো হইত, অন্তত বনের মধ্যে অনেকটা নির্ভয় বোধ করিতে পারিত। যেটুকু স্বল্পালোক ছিল তাহাও ধীরে ধীরে কমিয়া আসিতেছে। সূর্যাস্তের বোধহয় আর বিলম্ব নাই। বজ্র ভাবিল, এই বেলা গাছে উঠিয়া বসি, কাল প্রাতে দিক নির্ণয় করিবার আবার চলিব। রাত্রিবাসের উপযোগী একটি গাছের সন্ধানে এদিক ওদিক চাহিতে চাহিতে বজ্র চলিল। কিছুদূর যাইবার পর সহসা এক করুণ কাকুতি শুনিয়া সে দাঁড়াইয়া পড়িল। কাকুতি মনুষ্য কণ্ঠের নয়, কোনো জন্তুর। কিন্তু কোনো জন্তুর। কিছুক্ষণ উৎকীর্ণ হইয়া থাকিবার পর বজ্র আবার সেই আর্তস্বর শুনিতে পাইল। তাহার মুখে বিস্ময়চকিত হাসি দেখা দিল। কুকুরের ডাক। কুকুর থাকিয়া থাকিয়া ভীত স্বরে রোদন করিয়া উঠিতেছে। এই অরণ্যে কুকুর কোথা হইতে আসিল? কুকুর তো গ্রামে থাকে। বেতস গ্রামেও দূরচারিতা আছে। তবে যখন কুকুরের ডাক শোনা গিয়াছে তখন মানুষও আছে। বজ্র জানিত শবরেরা কুকুর লইয়া শিকার করিয়া বেড়ায়। কুকুর তাহাদের নিত্য সঙ্গী। নিশ্চয়ই শবর আছে। বজ্র কুকুরের কাতরোক্তি লক্ষ্য করিয়া চলিল। 2-3 রজ্জু যাইবার পর একটি বৃক্ষতলে এক অদ্ভুত দৃশ্য দেখিয়া তাহার গতিরোধ হইল। এই স্থানে ছায়া তেমন ঘন নয়। বজ্র দেখিল এক কৃষ্ণকায় ক্ষুদ্রাকৃতি শবর মাটিতে চিত হইয়া পড়িয়া হাঁ করিয়া আছে এবং একটি কুকুর পাশে বসিয়া তাহার মুখমণ্ডল চাটিতেছে। কুকুর বজ্রকে দেখিয়া সহর্ষে উঠিয়া ল্যাজ নাড়িতে লাগিল। শবরের কিন্তু কোনো দিকে লক্ষ্য নাই। সে হাঁ করিয়া শুইয়া রহিল। আরো নিকটবর্তী হইয়া বজ্র ব্যাপার বুঝিতে পারিল। গাছের ডালে কুলার মতো একটা মৌচাক ঝুলিতেছে। ঠিক তাহারই নিচে শবর হাঁ করিয়া আছে, আর চক্র নির্গরিত মধু তাহার মুখে টোপাইয়া পড়িতেছে। তীর ধনুক পাশে রহিয়াছে, সুতরাং অনুমান করা কঠিন নয় যে তীর খোঁচা দিয়া সে মৌচাকে ছিদ্র করিয়াছে। শবরের চক্ষু মুদিত, মুখে মধির হাস্য। কুকুরটির কিন্তু চিত্তে সুখ নাই। সে থাকিয়া থাকিয়া প্রভুর বদন সুধা লেহন করিতেছে বটে, কিন্তু বনের মধ্যে রাত্রি যাপন করিবার ইচ্ছা তাহার আদেও নাই। তাই সে প্রভুর কানের কাছে ডাকিয়া ডাকিয়া গৃহে ফিরিবার ব্যগ্রতা জানাইতেছে। মধুমত্ত প্রভুর কিন্তু ভ্রুক্ষেপ নাই। বজ্র উচ্চ কণ্ঠে হাসিয়া উঠিল। নতুন ধরনের শব্দ শুনিয়া শবর আরক্ত চক্ষু মেলিল, তারপর উঠিয়া বসিল। বজ্রকে পরম গাম্ভীর্যের সহিত নিরীক্ষণ করিয়া ঈষৎ গর্ব ভরে বলিল, আমার নাম কচ্ছু, এ আমার চুচু বলিয়া কুকুরের গলা চড়াইয়া ধরিল। বজ্র বলিল, আমার নাম বজ্র, তোমার ঘর কোথায়? আমার ঘর? কচ্ছু অনিশ্চিতভাবে এদিকে হাত নাড়িল। আমার ঘর ওই দিকে, সেখানে রত্তি আর মিত্তি আছে। আমি ঘরে যাব না, মধু খাব বলিয়া শয়নের উপক্রম করিল। বজ্র একটু উদ্বিগ্ন হইয়া বলিল, রাত্রির কিন্তু আর দেরি নাই। আমি বনের মধ্যে পথ হারিয়ে ফেলেছি, কোথাও আশ্রয় পাচ্ছি না। তুমি আজ রাত্রির জন্য তোমার ঘরে আমাকে আশ্রয় দেবে? বনের মধ্যে অতিথি? শবর তৎক্ষণাৎ মাদকের মোহ ত্যাগ করিয়া ধনু হাতে উঠিয়া দাঁড়াইল। সে গিরিগুহাবাসী, বনচর মানুষ, কিন্তু অতিথেয়তা তাহার সহজাত জন্ম। তাহার লঘু খর্ব দেহটি যেন পরিপূর্ণ যৌবন স্বাস্থ্যের প্রলেপে সুচিক্কণ। মনের অকুণ্ঠিত সরলতাও তেমনি মধুর অনুপানে স্নিগ্ধ। পা একটু টলিতেছে বটে, কিন্তু মুখে সহৃদয় আতিথ্যের হাসি। সে আসিয়া বজ্রের হাত ধরিল, গদগদ স্বরে বলিল, তুমি আমার ঘরে যাবে? আমার ঘরে রত্তি আর মিত্তি আছে, তারা তোমাকে হরিণের মাংস খাওয়াবে। এসো এসো। সে বজ্রের হাত ধরিয়া চলিল। কুকুরটি
প্রভুর অভিপ্রায় বুঝিয়া সানন্দে লাফাইতে লাফাইতে পথ দেখাইয়া চলিল। বজ্র ভাবিল গাছের ডালে রাত্রিবাসের চেয়ে এ ভালো, প্রাতে সবর কর্ণসুবর্ণের পথ বলিয়া দিতে পারিবে। অর্ধদণ্ডকাল চলিবার পর তাহারা একটি মুক্ত স্থানে পৌঁছিল। ভূমি কঙ্করময়, তাই গাছ গজায় নাই, কেবল ছোট ছোট গুল্ম। উন্মুক্ত আকাশের তলে আসিয়া বজ্র দেখিল রাত্রি হইতে এখনো বিলম্ব আছে। পশ্চিমের বিশাল তরুশ্রেণীর আড়ালে সূর্য দেখা যাইতেছে না, কিন্তু এখনো সূর্যাস্ত হয় নাই। প্রতিফলিত আলোকে মুক্ত স্থান সমুজ্জ্বল। চুচু, চুপ, দাঁড়া। মুক্ত স্থানের কিনারায় আসিয়া সবরের অভ্যস্ত চক্ষুর শিকার দেখিতে পাইয়াছিল। তাহার চাপা গলার আওয়াজে কুকুরও স্নানুবৎ দাঁড়াইয়া পড়িল। বজ্র দেখিল প্রায় এক রজ্জু দূরে একটা কাঁটাসার গুল্মের পাশে একটি ময়ূর খেলা করিতেছে। মাত্র একটি ময়ূর পেখম মেলিয়া নাচিতেছে। গাছের পিছনে থাকিয়া সবর একবার বজ্রের পানে খোলা চোখ তুলিয়া হাসিল, তারপর ধনুকে সরসন্ধান করিল। কিন্তু মাদকের প্রভাবে তাহার হস্ত স্থির নয়, চক্ষুও তীক্ষ্ণ নয়। কিছুক্ষণ চেষ্টা করিয়া সে ধনুক নামাইল, বজ্রের পানে করুণ চক্ষু তুলিয়া মাথা নাড়িল। বজ্র নিঃশব্দে সবরের হাত হইতে ধনুস্বর লইল। নিত্যপর ময়ূরের ওপর সাবধানে লক্ষ্য স্থির করিল। তারপর টঙ্কার শব্দে ধনুক হইতে তীর বাহির হইয়া গেল। বাণবিদ্ধ ময়ূর একবার ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হইয়া মাটিতে লুটাইয়া পড়িল। সবর কিছুক্ষণ স্তম্ভিত হইয়া রহিল। তারপর লম্ফ দিয়া বজ্রের গলা জড়াইয়া ধরিয়া মদরোৎফুল্ল কণ্ঠে বলিল, তুমি তীর ছুঁইতে জানো? এত ভালো তীর ছুঁড়তে পারো? তুমি আমার বন্ধু, আজ আমরা ময়ূরের মাংস খাবো। ময়ূরের পাখা দিয়া রত্তি মিত্তি কোমরের গয়না তৈরি করে পড়বে। বজ্রকে ঝাড়িয়া কচ্ছু টরিতে টরিতে মৃত ময়ূরটাকে দিকে চলিল। ময়ূর শিকার তাহার জীবনে প্রথম নয়, কিন্তু আজ মধুপানে তাহার হৃদয় আনন্দ বিহল। তার উপর সে মনের মতো বন্ধু পাইয়াছে। বজ্রও তাহার উল্লাসে উল্লাসিত। সে স্মিত মুখে কচ্ছুর পিছে পিছে গেল। কুকুরটা হর্ষধ্বনি করিতে করিতে সঙ্গে চলিল। তারপর মুহূর্ত মধ্যে তাহার সমস্ত আনন্দ আতঙ্কে পরিণত হইল। আনন্দ ও শঙ্কার মুহুর্মুহু পরিবর্তন, ইহা বোধহয় বনের আদিম রীতি। সবর আগে গিয়া মৃত ময়ূরটা হাতে তুলিয়া নৃত্য শুরু করিয়াছিল। হঠাৎ উহ বলিয়া কয়েক পা পিছিয়াই মাটিতে বসিয়া পড়িল। বজ্র ছুটিয়া কাছে গিয়া দেখিল সবরের পায়ের অঙ্গুষ্ঠ রক্তাক্ত। অদূরে একটা মুর্মূর্ষ সাপ পড়িয়াছে। সাপের সর্বাঙ্গ ক্ষত বিক্ষত, কিন্তু মরে নাই। বজ্রের বুঝিতে বিলম্ব হইল না এই সাপটাকে লইয়া ময়ূর খেলা করিতেছিল, কিন্তু সাপ মারিবার পূর্বেই ময়ূর সরাহত হইয়া মরিয়াছে। তারপর কচ্ছু হয়তো না দেখিয়া সাপের ঘাড়ে পা দিয়াছে। মুর্মূর্ষ সাপ কচ্ছুর পায়ে তাহার অন্তিম জিঘাংসা ঢালিয়া দিয়াছে। বজ্র লাঠি দিয়া সাপ মারিল। কচ্ছুকে জিজ্ঞাসা করল, কামড়েছে? কচ্ছুর আর মাদকের মত্ততা নাই। মৃত্যুর সম্মুখীন হইয়া সে শান্ত আত্মস্থ। সহজ স্বরে বলিল, জাত সাপে খেয়েছে, আর বাঁচব না। বজ্র ধনুকের ছিঁড়া ছিঁড়িয়া কচ্ছুর পায়ে দৃঢ় বন্ধ দিল। বলিল, এখান থেকে তোমার ঘর কত দূর? কচ্ছু বলিল, বেশি দূর নয়, কিন্তু যেতে পারবো না। রত্তি মিত্তি সাপের ওষুধ জানে, ঘরে পৌঁছতে পারলে তারা বাঁচাতে পারত। বন্ধু, তোমাকে নিয়ে আনন্দ করতে পেলাম না। যদি পারো রত্তি মিত্তিকে খবর দিও, চুচু তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। বজ্র জিজ্ঞাসা করিল, রত্তি আর মিত্তি কে? ওরা আমার বউ। বলিয়া কচ্ছু ধীরে ধীরে শুইয়া পড়িল। না, তোমাকে আমি ঘরে নিয়ে যাব। বলিয়া বজ্র কচ্ছুর অবসন্ন দেহ দুহাতে তুলিয়া লইল। চুচু এতক্ষণ প্রভুর পাশে নিশ্চল হয়ে বসিয়াছিল, এখন লাফাইয়া উঠিয়া চিৎকার করিতে করিতে একদিকে দৌড়তে আরম্ভ করিল। বজ্র কচ্ছুকে কাঁধে ফেলিয়া তাহার পশ্চাতে ছুটিয়া চলিল।
বনের অভ্যন্তরে সর্বত্র সমতল নয়, কোথাও কোথাও বৃহৎ পাথরের স্তূপ মাটিতে ঠেলিয়া মাথা তুলিয়াছে। দূর হইতে দেখিলে মনে হয় বহু পুরাকালে একদল দৈত্য কালো কালো পাথর সংগ্রহ করিয়া দুর্গ রচনায় প্রবৃত্ত হইয়াছিল। তারপর কি কারণে পাথরগুলোকে হুন্ডমুন্ড ফেলিয়া চলিয়া গিয়াছে। এইরূপ একটি প্রস্তর স্তূপের মধ্যে কচ্ছুর নির্জন গুহাগৃহ। এখানে অন্য কোনো মানুষের বসতি নাই। শুষ্ক শিলাকীর্ণ ভূমি, কিন্তু পাষাণপুঞ্জের ভিতর হইতে জলের একটি ক্ষীণ প্রস্রবণ নির্গত হইয়াছে। এই জলধারার দুই পাশে একটি হরিদাবা, 2-4টি গাছ। গাছগুলি বন্য গাছ নয়। বন এই স্থানটিকে চারিদিক হইতে ঘিরিয়া আছে, কিন্তু শিলাপ্রুহ ভেদ করিতে পারে নাই। যে গাছগুলি জলধারের পাশে জন্মিয়াছে সেগুলি ফলের গাছ, কদলী, জাম্বুরা, কামরাঙা, ডালিম, শ্রীফল। তাছাড়া ঔষধি জাতীয় উদ্ভিদ ও কন্দ আছে, শিম্বি ও পুতিকা লতা আছে। এগুলি কচ্ছুর 2 বধূ রত্তি ও মিত্তির দ্বারা লালিত। রত্তি ও মিত্তি 2 সতীন, কিন্তু দুজনের মধ্যে অবিচ্ছেদ্য ভালোবাসা। দেখিতেও দুটি প্রায় একই রকম, যেন এক জোড়া সুঠাম সুন্দর হরিণ শিশু। কৃষ্ণসারের ন্যায় আয়ত কোমল চক্ষু, অজিনের ন্যায় উজ্জ্বল কৃষ্ণ দেহবর্ণ, দেহে অটুট নিটল যৌবন। বেশবাসও এক প্রকার। কটিতটে বল্কলেকের আচ্ছাদন, বক্ষ নিরাবরণ, গলায় গুঞ্জার মালা, চুলে সিন্দুর বর্ণ বর্ণকুসুমের নর্মভূষা। সেদিন প্রদোষকালে রত্তি ও মিত্তি গুহার সম্মুখে জল প্রণালীর বহমান ধারায় পা ডুবাইয়া বসিয়াছিল। আকাশে শুক্লপক্ষের 8খানা চাঁদ ফুটি ফুটি করিতেছে। দিনের শব্দ থামিয়া গিয়াছে, রাত্রির শব্দ এখনো আরম্ভ হয় নাই। 2 সবর যুবতী নীরের পাখির মতো অস্ফুট ভাষণে 2-1টি কথা বলিতেছিল, কিন্তু তাদের চক্ষু ঘুরিয়া ফিরিয়া বনের কিনারায় সঞ্চরণ করিতেছিল। কচ্ছুর ফিরিবার সময় হইয়াছে। বনের ভিতরে চুচুর ডাক শোনা গেল, কিন্তু চুচুর ডাক স্বাভাবিক নয়, তাহাতে উত্তেজনা ও আতঙ্কের সংকেত মিশ্রিত রহিয়াছে। রত্তি ও মিত্তি চকিত সশঙ্ক দৃষ্টি বিনিময় করিয়া উঠিয়া দাঁড়াইল। সঙ্গে সঙ্গে দেখা গেল বনের আড়াল হইতে চুচুর তীর বেগে বাহির হইয়া আসিল। তাহার পশ্চাতে এক দীর্ঘকায় গয়ূরকান্তি যুবক কুচ্চুকে কাঁধে লইয়া ছুটিয়া আসিতেছে। চুচু ছুটিতে ছুটিতে রত্তি ও মিত্তিকে দেখিয়া আবার উচ্চকণ্ঠে ডাকিয়া উঠিল। মিত্তি রত্তির হাত চাপিয়া ধরিয়া দ্রুত নিষ্কণ্ঠে বলিল, সাপ, জাত সাপ। বজ্র যখন কুচ্চুকে পয়প্রাণীর পাশে নামাইল তখন কচ্ছুর জ্ঞান নাই। বজ্র এই এক ক্রোশ কণ্ঠাকীর্ণ শিলাকর্ষ ভূমি কচ্ছুকে বহন করিয়া ছুটিয়া আসিয়াছে। পথে কোথাও বিশ্রাম করে নাই, তাহার সংজ্ঞাও লুপ্তপ্রায়। সে কচ্ছুর পাশে বসিয়া পড়িয়া শুষ্ক তালু হইতে কোনো প্রকার শব্দ উচ্চারণ করিল। সাপ, সাপে কামড়েছে। এই সংবাদ রত্তির মিত্তির কাছে নতুন নয়। ছুঁচুর ডাক হইতেই পূর্বেই তাহারা জানিয়াছিল। কুকুরের ডাক সবর সবরের কাছে যে বার্তা বহন করে, সভ্য মানুষের কাছে তাহা দুর্বোধ্য। রত্তি ও মিত্তি বৃথা বিলাপ করিল না, বজ্রের পানেও ফিরিয়া চাহিল না। নিঃশব্দ ক্ষিপ্রতার সহিত কচ্ছুর পরিচর্যা আরম্ভ করিল। কচ্ছুর চোখের পাতা তুলিয়া দেখিল, পায়ের অঙ্গুষ্ঠে সাপের দাঁতের দাগ পরীক্ষা করিল, ধরাধরি করিয়া তাহাকে পয়প্রাণীর অগভীর জলে শোয়াইয়া দিল। তারপর মিত্তি হরিণীর মতো ছুটিয়া একদিকে চলিয়া গেল। ইতিমধ্যে দিনের দীপ্তি নিঃশেষ হইয়াছে, চাঁদের আলো ফুটিয়াছে। রত্রি অন্তর্জলশয়ন কচ্ছুর পা ধুইতে ধনুকের ছিলা খুলিয়া ফেলিল। কচ্ছুর অঙ্গুষ্ঠর অধর সংযুক্ত করিয়া রক্ত মোক্ষণ করিতে লাগিল। কচ্ছু নড়িল না, অজ্ঞান হইয়া পড়িয়া রহিল। মিত্তি ফিরিয়া আসিল, তাহার হাতে কয়েকটা লতা পাতা ও শিকড় বাকড়। সে রত্তিকে ডাক দিয়া গুহায় প্রবেশ করিল এবং আগুন জ্বালিতে প্রবৃত্ত হইল। গুহার এক কোণে ভস্মাচ্ছদনের অন্তরালে অঙ্গার ছিল। মিত্তি ফু দিয়া তাহা জ্বালাইয়া তুলিল। রত্তি কচ্ছুর দেহে অবলীলাক্রমে জল হইতে তুলিয়া লইয়া গুহায় প্রবেশ করিল। বজ্র বাহিরে বসিয়া দেখিতে লাগিল।
আজ সমস্ত দিনের অনভ্যস্ত পরিশ্রমে তাহার বজ্র কঠিন দেহ গুঁড়া হইয়া গিয়াছে। কচ্ছুর প্রাণ বাঁচাইবার জন্য যেটুকু তাহার সাধ্য তাহা সে করিয়াছে, কিন্তু সে সাপের মহৌষধি জানে না, আর কি করিতে পারে। এখন কচ্ছুর ভাগ্য আর রত্তিমিত্তির গুড়বিদ্যার শক্তি। বজ্র জলস্রোতের পাশে অবনত হইয়া অঞ্জলি অঞ্জলি জলপান করিল, তারপর শিরাপট্টের ওপর শয়ন করিল। গুহার মধ্যে কচ্ছুর মুষ্টি যোগ আরম্ভ হইয়াছে। মিত্তি পাতা ও শিকড় চিবাইয়া অঙ্গুষ্ঠে বাঁধিয়া দিয়াছে। রত্তি ময়ূরের পালক আগুনে পুড়াইয়া কচ্ছুর নাকের কাছে ধরিতেছে, আর সেই সঙ্গে উভয়ে অস্ফুট কণ্ঠে অবিশ্রাম মন্ত্র আবৃত্তি করিয়া চলিয়াছে। এই দৃশ্য গুহামুখ হইতে দেখিতে দেখিতে বজ্র ঘুমিয়া পড়িল। বনপ্রান্তে এক পাল শৃগালের জাম ঘোষণার শব্দে বজ্র জাগিয়া উঠিল। রাত্রি মধ্যজাম, চন্দ্র অস্ত যাইতেছে, গুহার মধ্যে রক্তাভ আগুন জ্বলিতেছে। বজ্র উঠিয়া গিয়া দেখিল কচ্ছু তেমনি সংজ্ঞাহীন অবস্থায় পড়িয়া আছে। রত্তি ও মিত্তি তাহার দুই পাশে বসিয়া সর্বাঙ্গে হাত বুলাইতেছে ও কিরস্বরে মন্ত্র পড়িতেছে। বজ্র জিজ্ঞাসু নেত্রে রত্তি ও মিত্তির প্রাণে চাহিল, কিন্তু তাহাদের মুখের ভাব তন্ময় সমাহিত। বজ্র প্রশ্ন করিল পারিল না, কচ্ছুর জীবনের আশা আছে কি? সে বাহিরে আসিয়া আবার শয়ন করিল। এবার যখন তাহার ঘুম ভাঙিল, তখন চারিদিকে পাখির কলরব, সূর্যোদয় হইতেছে। বজ্র চক্ষু মেলিয়া দেখিল রত্তি ও মিত্রি তাহার শিহরে দাঁড়াইয়া আছে। তাহাদের নিকষ অঙ্গের নমারণের সোনালি কষ লাগিয়াছে, চোখে মুখে ক্লান্তির জরিমা। রত্তির হাতে পত্রপুটে হরিণের মাংস ও মিত্রির দুহাতে দুটি পাকা ডালিম। ধর্মর করিয়া বজ্র উঠিয়া বসিল। কচ্ছু? উভয়ে ক্লান্তি শিথিল কণ্ঠে হাসিল। বাঁচবে? বজ্র দ্রুত উঠিয়া গুহায় প্রবেশ করিল। দেখিল কচ্ছুর জ্ঞান হইয়াছে। সে শুইয়া শুইয়া মিটিমিটি ঝাইতেছে। এই এক রাত্রে তাহার দেহ শুকাইয়া প্রেতকৃতি হইয়া গিয়াছে। গালের চর্ম কুঞ্চিত, চক্ষু কোটরগত। বজ্র তাহার পাশে নতজানু হইয়া আনন্দ বিগলিত স্বরে ডাকিল, কচ্ছু। কচ্ছু শীর্ণ কম্পমান হাত দুটি তুলিয়া বজ্রের গলা চড়াইয়া লইল। স্খলিত স্বরে বলিল, ভাই, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। বজ্র বলিল, না না, তোমার বউরা তোমাকে বাঁচিয়েছে। রত্তি ও মিত্তি বজ্রের পিছনে আসিয়া দাঁড়াইয়াছিল। তাহাদের পানে চোখ তুলিয়া কচ্ছু ক্ষীণ হাসিল। তুমি কাঁধে তুলিতে এনেছিলে ভাই, তাই ওরা বাঁচাতে পারল। কাল থেকে তোমার কিছু খাওয়া হয়নি, আমি অতিথির সেবা করতে পারলাম না। রত্তি ও মিত্তি হরিণের মাংস ও ডালিম বজ্রের সম্মুখে রাখিল। কচ্ছু বলিল, খাও ভাই, আমি দেখি। বজ্রের যথেষ্ট ক্ষুধার উদ্রেক হইয়াছিল, সে খাইতে বসিল। রত্তি ও মিত্তি নিজেদের মধ্যে নিম্নস্বরে কি কথা বলিয়া বাহিরে চলিয়া গেল। বজ্র খাইতে খাইতে কচ্ছুর প্রতি স্নেহপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিল। তাহার মনে হইল কচ্ছু যেন তাহার কত দিনের পুরনো বন্ধু। কচ্ছু জমের মুখ হইতে ফিরিয়া আসিয়াছে, এই তৃপ্তিতে তাহার হৃদয় পূর্ণ হইয়া উঠিল। আহার শেষে বজ্র বাহিরে গিয়া জলপান করিল। বাহিরে কিন্তু রত্তি মিত্তিকে দেখিতে পাইল না। সে ফিরিয়া আসিয়া কচ্ছুর কাছে বসিল। বলিল, রত্তি মিত্তি কোথায় গেল? তাদের দেখলাম না। কচ্ছু বলিল, বোধহয় জঙ্গলে গেছে শিকারের খোঁজে। কাল আমি কিছু মেরে আনতে পারলাম না। বজ্র তখন কচ্ছুর বুকের ওপর হাত রাখিয়া বলিল, ভাই, আজ তবে আমি যাই, আমাকে কানসোনা যেতে হবে, অনেক দূরের পথ। কচ্ছু তাহার হাত চাপিয়া ধরিয়া কাতর স্বরে বলিল, বন্ধু, আজকের দিনটা থাকো, যদি যেতেই হয় কাল যেও। আমি তোমার সেবা করতে পারলাম না, আমার বউরা তোমার সেবা করুক। আমাদের সেবা না নিয়ে যদি চলে যাও, তাহলে তাহলে কচ্ছুর অক্ষি কোঠর জলে ভরিয়া উঠিল। ভালো, কালই যাব। বজ্র নির্বন্ধ করিল না। তাহার হাত পা এখনো আদষ্ট হইয়া আছে, গায়ের ব্যথা মরে নাই। একদিনের বিলম্বে কি ক্ষতি হইবে। দ্বীপ্রহরে রত্তি ও মিত্তি ফিরিয়া আসিল।
সঙ্গে কয়েকটা নধর বন্য কুক্কুট। তাহারা বনে ফাঁদ পাতিয়া আহার্য সংগ্রহ করিয়াছে। অতঃপর কুকুরার মাংস রন্ধন হইলে সকলে একসঙ্গে আহার করিল। বজ্র একাই 2টা কাঁকুড়া উদরস্থ করিল। কচ্ছু অল্প একটু খাইল। আহারান্তে বজ্র কচ্ছুর পাশে লম্বা হইল। রত্তি ও মিত্তি তাহার 2 প্রান্তে আসিয়া বসিল। মিত্তি পা টিপিতে আরম্ভ করিল। রত্তি মাথায় হাত বুলাইয়া দিতে লাগিল। বজ্র একটু আপত্তি করিল, কিন্তু তাহারা শুনিল না। তখন বজ্র পরম আরামে গাঢ় নিদ্রায় অভিভূত হইল। রত্তি ও মিত্তি রাত্রে ঘুমায় নাই। তাহারাও অল্পকালের মধ্যে বজ্রের 2 প্রান্তে ঝুলিয়া ঘুমিয়া পড়িল। অপরাহ্নে বজ্র যখন জাগিয়া উঠিল, তখন তাহার দেহের সমস্ত গ্লানি দূর হইয়াছে। কচ্ছুও শরীরে অনেকটা বল পাইয়াছে এবং নিজের চেষ্টায় উঠিয়া বসিয়াছে। 3 জনে ধরাধরি করিয়া তাহাকে গুহার বাইরে প্রস্তর পট্টের ওপর বসিয়া দিল। পশ্চিমে সূর্য তখন বনানীর শীর্ষ স্পর্শ করিয়াছে। কচ্ছু 2 পাশে তাহার 2 স্ত্রী গা ঘেঁষিয়া বসিল। বজ্র তাহাদের সম্মুখে কিছু দূরে বসিল। সকলের মুখেই প্রীতি গদগদ হাসি। তাহাদের দেখিয়া বজ্র ভাবিতে লাগিল, কি মধুর ইহাদের জীবন। এই 3টি আদিম নরম নারীর মধ্যে কি নিবিড় ভালোবাসা। ঈর্ষা নাই, স্বার্থপরতা নাই, ক্ষুদ্রতা নাই, আছে শুধু অফুরন্ত প্রাণের প্রাচুর্য। রত্তি ও মিত্তি কচ্ছুর কানে কানে গুনগুন করিয়া গান গাইতে লাগিল। গানের কথাগুলি তেমন স্পষ্ট নয়, কিন্তু ভাঙা ভাঙা জংলা সুর কখনো স্নেহে আর্দ্র, কখনো চটুল হাসিতে লুটাইয়া পড়িতেছে। কচ্ছুর নবজীবন লাভে তাহারা কত সুখী হইয়াছে, তাহাই যেন তাহাদের কণ্ঠের কাকলিতে প্রকাশ পাইল। গান শেষ হইলে তাহারা কচ্ছুর 2 কাঁধে মাথা রাখিয়া নীরব রহিল। সবর সবরীদের এই অকুণ্ঠ প্রণয়লীলা দেখিয়া বজ্র একটু লজ্জা পাইল, কিন্তু মনে মনে মুগ্ধ হইল। ইহারা যেন পাখির জাত, লজ্জা জানে না। ক্রমে সন্ধ্যার ছায়া নামিয়া আসিল। কচ্ছু তখন ব্রজকে সম্বোধন করিয়া বলিল, ভাই, কাল সকালে তুমি চলে যাবে। তুমি শুধু আমাদের অতিথি নয়, আমার প্রাণদাতা। আমি বনের মানুষ, কি দিয়া তোমার পূজা করব? আমার 2 বউ আছে। এদের মধ্যে যাকে তোমার ভালো লাগে তাকে তুমি নিয়ে নাও। আজ রাত্রির জন্য সে তোমার বউ। কচ্ছুর ইঙ্গিতে রত্তি ও মিত্তি আসিয়া বজ্রের সম্মুখে বসিল এবং তাহার মুখের কাছে মুখ আনিয়া মধুর হাস্য করিল। তাহাদের সরল মুখে মলিনতার চিহ্ন মাত্র নাই। তাহাদের সহজ প্রীতি তাহাদের অর্পণ করিতে চায়, বন্ধুজনকে প্রীত করিতে চায়। বজ্র ক্ষণে হতভম্ব হইয়া রহিল, তারপর উচ্চকণ্ঠে হাসিয়া উঠিল। রত্তি ও মিত্তির হাত ধরিয়া তুলিয়া তাহাদের কচ্ছুর পাশে বসাইয়া দিয়া বলিল, কচ্ছু, তোমার বউ তোমারই থাক, আমার দরকার নেই। কচ্ছু আহত স্বরে বলিল, ওদের কাউকে ভালো লাগলো না? দুজনেই ভালো লাগে, ওদের তুলনা নেই। কিন্তু বজ্র কচ্ছুর সম্মুখে বসিল। গুঞ্জার মুখে তাহার চোখের ওপর ভাসিয়া উঠিল আবেগমোহিত মুখ, তীব্র প্রেম তৃষ্ণায় ভরা 2টো চোখ। বজ্র গাঢ় স্বরে বলিল, আমার বউ আছে, তাকে গ্রামে রেখে এসেছি। অন্য বউ আমার দরকার নেই। বজ্রের বউ আছে শুনিয়া রত্তি ও মিত্তি কৌতূহলী চক্ষে চাহিল। কচ্ছু কিন্তু বড় নিরাশ ও মনক্ষুণ্ণ হইল। পরদিন প্রাতঃকালে বজ্র কচ্ছুর নিকট বিদায় লইল। কচ্ছু আজ বেশ সুস্থ হইয়াছে, কিন্তু বেশি দূর পথ হাঁটিতে পারিবে না। তাই রত্তি ও মিত্তি বজ্রকে পথ দেখাইয়া বনের প্রান্তে রাজপথ পর্যন্ত পৌঁছাইয়া দিয়া আসিবে। কচ্ছু বজ্রকে আলিঙ্গন করিয়া বলিল, বন্ধু, তোমার সঙ্গে আর বোধহয় কখনো দেখা হবে না। আমি বনের মানুষ, তুমি লোকালয়ের মানুষ, কিন্তু যতদিন বেঁচে থাকবো তোমাকে ভুলবো না। তুমি আমাদের ভুলো না। যদি কোনোদিন দরকার হয় মনে রেখো, এই জঙ্গলে তোমার 3 জন বন্ধু আছে। কচ্ছু গুহার দ্বারে চুচুকে লইয়া দাঁড়াইয়া রহিল। বজ্র বাহির হইয়া পড়িল। এইখানেই বলিয়া রাখা ভালো যে বজ্রের সহিত এই শবর দম্পতির ইহজীবনে আর সাক্ষাৎ হয় নাই। বজ্রকে লইয়া
রত্তি ও মিত্তি পূর্ব দিকে চলিল। আবার বন আরম্ভ হইল। তেমনি প্রদোষ ছায়াচ্ছন্ন ঘন বনানী। তাহার মধ্যে দুই চঞ্চলা সবর যুবতী অভ্রান্তভাবে পথ চিনিয়া চলিল। প্রায় 2 ঘটিকা চলিবার পর তাহারা এক রাজপথে আসিয়া উপনীত হইল। উত্তর দক্ষিণের পথ। তাহার অপর প্রান্তে কালর্মী চঞ্চলা ভাগীরথী। এই রাজপথের উল্লেখ পূর্বে করিয়াছি। উত্তরে মহাকোষ হইতে তাম্রলিপ্ত পর্যন্ত ইহা ভুজঙ্গের ন্যায় বক্ররেখা পড়িয়া আছে। রত্রি বজ্রের হাতে একটি লতা দিয়া বাঁধা পাতার মোড়ক দিল, বলিল, খাবার আছে, খেও। এবার ওই দিকে চলে যাও, কানসোনায় পৌঁছবে। আচ্ছা। রত্রি ও মৃত্যুর মুখে এক ঝলক মিষ্টি হাসি খেলিয়া গেল। তারপর তাহারা দুইটি বিচিত্র নীল প্রজাপতির ন্যায় আবার বনের মধ্যে মিলিয়া গেল। বজ্র রাজপথ ধরিয়া দক্ষিণ দিকে চলিতে আরম্ভ করিল। এক পাশে বিপুল বক্ষা জাহ্নবী, অপর পাশে নিবিড় কুন্তলা বনানী, মাঝখানে প্রস্তর খচিত উচ্চ পথ, যেন সপ্তপর্ণে দুই দিক বাঁচাইয়া চলিয়াছে। আকাশে প্রখর রৌদ্র, কিন্তু ভাগীরথীর জলস্পর্শী শীতল বায়ু মন্দ মন্দ প্রবাহিত হইয়া পথিকের পথ ক্লেশ নিবারণ করিতেছে। রাজপথে যাত্রীর বাহুল্য নাই। কদাচিৎ 2-1টি সৈনিক বেশধারী অশ্বারোহী দক্ষিণ হইতে উত্তরে কিংবা উত্তর হইতে দক্ষিণে মন্দ ছন্দে গতিতে চলিয়া যাইতেছে। অন্যথা পথ নির্জন। নদী তীরে জনবসতি নাই। সম্ভবত প্রতি বৎসর বর্ষাকালে গঙ্গার তুঙ্গস্ফীতি জলধারা কুল ভাসাইয়া লইয়া যায়, তাই মানুষ এখানে বাসস্থান রচনা করিতে সাহসী হয় নাই। ক্রোশের পর ক্রোশ, জনহীন বেলাভূমি। কোথাও কাশের স্তম্ভ জন্মাইয়াছে, কোথাও বালুময় সৈকতে সঙ্গীহীন সারস এক পা তুলিয়া নিশ্চল দাঁড়াইয়া আছে, কোথাও বা উচ্চ পাহাড়ের গায়ে কোটরবাসী অসংখ্য গাং শালিখের কিচিমিচি। স্থল অপেক্ষা জলে বরং মানুষের চিহ্ন কিছু অধিক পাওয়া যায়। গঙ্গা স্রোতে দূরে দূরে ছোট ছোট ডিঙি ও ভরা ভাসিতেছে। কখনো বড় বহিত্র পাল তুলিয়া মরাল গমনে চলিয়াছে। দূর হইতে তাহাদের পত্তনের উপর মানুষের সচল আকৃতি দেখা যাইতেছে। সব মিলিয়া বহির প্রকৃতির একটি নিশ্চিন্ত নিরুদ্বেগ রূপ। তৎপরতা আছে, কিন্তু তরায় নাই। সূর্য মধ্য গগনে আরোহণ করিলে বজ্র পথস্পার্শ্বে এক বৃহৎ অশ্বত্থর তলে বসিয়া আসিয়া দাঁড়াইল। প্রাতঃকাল হইতে অনেকখানি পথ হাঁটা হইয়াছে, এইবার একটু বিশ্রাম করা যাইতে পারে। জঠরে অগ্নিদেব জ্বলিতে আরম্ভ করিয়াছে, তাহারও শান্তি বিধান আবশ্যক। কিন্তু সর্বাগ্রে গঙ্গার অবগাহন স্নান। বজ্র অশক্তের ছায়াতলে খাদ্যের পুটুলি রাখিয়া তীরের দিকে অগ্রসর হইল। নদীতট এখানে ঢালু হইয়া জলে মিশিয়াছে। বজ্র চকিত হইয়া দেখিল, জলের কিনারায় একটা উলঙ্গ প্রায় মানুষ দাঁড়াইয়া আছে এবং গামছার মতো রক্তবর্ণ একটি বস্ত্রখণ্ড ঊর্ধ্বে তুলিয়া নাড়িতেছে। মানুষটার দৃষ্টি ছিল নদীর দিকে, তাই সে প্রথমে বজ্রকে দেখিতে পায় নাই। কিন্তু বজ্র যখন তীরে নামিয়া গেল, তখন তাকে দেখিয়া সে এমনভাবে চমকাইয়া উঠিল যেন সে কোনো গ্রহিত কার্যে ধরা পড়িয়াছে। ভদ্রলোকটিকে দেখিয়া ঈষৎ বিস্মিত হইয়াছিল, কিন্তু কোনো প্রকার সন্দেহে তাহার মনে উদয় হয় নাই। লোকটির পরিধানে কেবল কৌপিন, গামছার মতো বস্ত্রখণ্ডটি সম্ভবত তাহার কটিবাস। বজ্র ভাবিল লোকটি হয়তো যাযাবর সম্প্রদায়ের ভিক্ষু, স্নান করিবার কটিবাস শুকাইতেছে। সে আর তাহাকে লক্ষ্য করিল না, জলে নামিয়া পরম আরামে স্নান করিয়া লইল। লোকটি কিন্তু চোখে উৎকণ্ঠা ভরিয়া বারবার তাহার পানে চাহিতে লাগিল। তাহার আকৃতি দীর্ঘায়ত ও দৃঢ়, মুখে ঈষৎ শ্রুশুক গুম্ফ আছে, কিন্তু দেখিলে সাধু বৈরাগী বলিয়া মনে হয় না। মুখের উদাসীনতা বা বৈরাগ্যের চিহ্ন মাত্র নাই। অবশেষে লোকটি কথা কহিল, ছদ্ম তাচ্ছিল্যের সহিত বলিল,
তুমি দেখছি দূরের যাত্রী, কোথা থেকে আসছেন? বজ্র গাত্র মার্জন করিতে করিতে বলিল, উত্তরের গ্রাম থেকে। তুমি গ্রামবাসী? কোথায় যাবে? কর্ণসুবর্ণে। আগে কখনো কর্ণসুবর্ণে গিয়েছ? অপরিচিত ব্যক্তির এই অত অনুসন্ধিংসা বজ্রের ভালো লাগিল না। তবু সে সহজভাবে উত্তর দিল, না। তুমি কে? লোকটি অমনি নিজের ভিতরে গুটাইয়া লইল, আমি পরিব্রাজক। বজ্র আর প্রশ্ন করিল না। লোকটি একটু নীরব থাকিয়া আবার বলিল, কর্ণসুবর্ণে কি কাজে যাচ্ছ? বজ্র এবার সতর্ক হইল। তাহার মনে হইল লোকটি কেবল কৌতূহল বসে প্রশ্ন করিতেছে না, কোনো ক্রূর অভিসন্ধি আছে। বজ্র উত্তর দিল, গ্রামে কাজকর্ম নেই, তাই নগরে যাচ্ছি, যদি কিছু কাজ পাই। স্নান সারিয়া সে তীরে উঠিল। লোকটি কিন্তু ছাড়িবার পাত্র নয়। আবার প্রশ্ন করিল, তোমার হাতেও কিসের অঙ্গদ? সোনার? বজ্র লঘুস্বরে বলিল, না, পিতলের। সোনা কোথায় পাবো? সে বস্ত্র পরিধান করিয়া অসুক্ত তলে ফিরিয়া গেল। পাতার মোড়ক খুলিয়া আহারে বসিল। প্রচুর কুকুর মাংস, কয়েকটি সুপক্ষ কদলী। পরম তৃপ্তির সহিত তাহাই আহার করিতে করিতে বজ্র গলা বাড়াইয়া দেখিল লোকটি তখন নদীতে দাঁড়াইয়া আছে। মাঝে মাঝে অশক্ত বৃক্ষের পানে সংশয়পূর্ণ পশ্চাৎ দৃষ্টি নিক্ষেপ করিতেছে, আর নদীর দিকে ফিরিয়া বস্ত্র আন্দোলিত করিতেছে। বজ্রের কৌতূহল বৃদ্ধি হয়ে পাইল, লোকটি কে? এমন অদ্ভুত আচরণ করিতেছে কেন? বজ্র আহার করিতে করিতে গলা নিচু করিয়া দেখিতে লাগিল। কিছুক্ষণ কাটিবার পর দেখা গেল গঙ্গা বক্ষে একটি দীর্ঘ শীর্ণ ডিঙা তীরের দিকে আসিতেছে। ডিঙাতে ৮-১০ জন লোক একের পর এক বসিয়া আছে। চারিটি দাঁড়ের আঘাতে ডিঙা হিংস্র হাঙের ন্যায় ছুটিয়া আসিতেছে। তীরের কাছাকাছি আসিলে ডিঙার লোকগুলো একসঙ্গে বলিয়া উঠিল, জয় নাগ। তীরের লোকটি উত্তর দিল, জয় নাগ। ডিঙা তীরে ভিড়িল। ২ জন দাড়ি ছাড়া আর সকলে নামিয়া পড়িল। তখন ডিঙা আবার মুখ ফিরাইয়া দূরের পরপারের পানে ছুটিয়া চলিয়া গেল। যে কয়জন লোক আসিয়াছিল তাহারা সকলে তীরস্থ ব্যক্তিকে ঘিরিয়া ধরিল। তাহারা সকলেই দৃঢ়কায় বলবান ব্যক্তি, বিশ্বাস প্রায় তীরস্থ ব্যক্তির ন্যায়। দেখিলে মনে হয় তাহারা একই সম্প্রদায়ের লোক। তীরস্থ ব্যক্তি মৃদু কণ্ঠে অন্যদিকে কিছু বলিল। অন্যেরা ভ্রুকুটি করিয়া অশক্ত তলের দিকে তাকাইতে লাগিল। বজ্র একটি অস্বস্তি অনুভব করিল। লোকগুলোর আচরণ রহস্যময়। ইহারা কি দস্যু তস্কর হয়? তাহা হইলে এতগুলো লোকের বিরুদ্ধে তাহার একার কোনো আশা নাই। কিন্তু বিপদের মুখে পলায়ন করা তাহার প্রকৃতি বিরুদ্ধ। সে বসিয়া আহার করিতে লাগিল। লোকগুলা নিম্ন কণ্ঠে জল্পনা করিল। তারপর একের পর এক সারি দিয়া অশক্ত বৃক্ষের পাশ দিয়া উপরে উঠিতে লাগিল। বজ্রের নিকট দিয়া যাইবার সময় তীক্ষ্ণভাবে তাহার নিরীক্ষণ করিয়া গেল। বজ্র নিরুৎসুকভাবে তাহাদের পর্যবেক্ষণ করিল। বজ্র দেখিল নতুন লোকগুলি এই রাজপথ লঙ্ঘন করিয়া ওপারের জঙ্গলে অদৃশ্য হইয়া গেল, কেবল পুরনো লোকটি গেল না। সে বন্ধুভাবে বজ্রের কাছে আসিয়া দাঁড়াইল, হাসিয়া বলিল, তুমি বোধহয় জানো না আমরা কে? বজ্র মাথা নাড়িয়া বলিল, না, আমরা নাগ সম্প্রদায়ের পরিব্রাজক, দেশে দেশে ঘুরিয়া বেড়াই। বজ্র সামান্য কৌতূহল প্রকাশ করিল, তাই বুঝি জয়নাগ বললে? হ্যাঁ, জয়নাগ শুনলে আমরা দলের লোককে চিনতে পারি। তুমি যাদের দেখলে ওরা পাণ্ডব দেশের তীর্থ পর্যটনে গিয়েছিল। লোকগুলিকে দেখিলে পুণ্যলোভী তীর্থ পর্যটক বলিয়া মনে হয় না, কিন্তু বজ্র তাহা বলিল না। তাহার ভোজন শেষ হইয়াছিল। সে নদীতে গিয়া হাত মুখ ধুইল, জলপান করিল, বলিল, আমি এবার চললাম, তুমি কি এখানে থাকবে? নাগ পরিব্রাজক একবার দূরে গঙ্গার অপর পারে দৃষ্টি প্রেরণ করিল, অবহেলা ভারে বলিল, আমরা কখনো কোথায় থাকি ঠিক নেই, তুমি চললে ভালো, তোমার যেমন চেহারা নিশ্চয়ই রাজার সৈন্যদলে কর্ম পাবে। বজ্র ক্ষণে ইতস্তত করিয়া বলিল, রাজার নাম কি? পরিব্রাজক চক্ষু কুঞ্চিতা করিয়া বলিল, তুমি গৌড়ের মানুষ, রাজার নাম জানো না? না, কি নাম? পরিব্রাজক ঔদাসীন্যের অভিনয় করিয়া বলিল, কে জানে, আমরা নাগপন্থী বৈরাগী, রাজা রাজরার সংবাদ রাখি না। বজ্র একটু হাসিয়া যাত্রা করিল। সে বুঝিয়াছিল ইহারা ভণ্ড বৈরাগী,
ইহাদের কোনো গুপ্ত অভিসন্ধি আছে, কিন্তু কি অভিসন্ধি তাহা অনুমান করা তাহার সাধ্য নয়। যে পথ চলিতে চলিতে ভাবিতে লাগিল, নগরে এখনো দূরে, কিন্তু ইহার মধ্যে নগরের দীর্ঘ প্রলম্বিত ছায়া তাহার পথের ওপর পড়িয়াছে। নদী যতই সাগরের কাছে আসিতে থাকে, সাগরের সান্নিধ্য ততই তাহার সর্বাঙ্গে স্পন্দন শিহরণ জাগিয়া তোলে। বজ্র দূর হইতে তেমনি নগররূপী মহা জলধির গভীর স্পন্দন নিজ অন্তরে অনুভব করিল। গ্রাম ও বনের অকপট ঋজুতাত আর নেই। জনসমুদ্রের কুটিল নক্রসংকুল আবর্ত তাহাকে টানিতে আরম্ভ করিয়াছে। গঙ্গা তীরে এই রহস্যময় ঘটনা যেন তাহারই ইঙ্গিত দিয়া গেল। কর্ণসুবর্ণ ক্রমে নিকটবর্তী হইতে লাগিল। পথপার্শ্বের বন শেষ হইয়া মাঠ আরম্ভ হইল। দিগন্তের কাছে মহানগরীর হরমোচ্চূড়া দেখা গেল। তারপর রাক্ষসী বেলা বজ্র কর্ণসুবর্ণের উপকণ্ঠে এক বিশাল সংগ্রামের নিকট আসিয়া পৌঁছাইল। পশ্চিম দিগন্তে তখন রক্ত মশিদিয়া রাত্রি ও দিবার মধ্যে সন্ধিপত্র স্বাক্ষরিত হইতেছে। বজ্র দেখিল রাজপথ ও গঙ্গার মধ্যবর্তী স্থানে বহু বিস্তীর্ণ ভবন উচ্চ প্রাচীর দিয়া বেষ্টিত। ইহাই রক্তমৃত্তিকার বৌদ্ধ বিহার ও সংগ্রাম, চলিত ভাষায় রাঙামাটির মঠ। নগরের উপকণ্ঠও বটে, কিন্তু বিশাল সংগ্রাম ব্যতীত লোকালয় বেশি নাই, কেবল আশেপাশে 2-3টি ক্ষুদ্র বিপণী। নগর হইতে যাহারা সঙ্ঘে পুজো দিতে আসে, পুজো দিয়ে আবার নগরে ফিরিয়া যায়। সঙ্ঘে প্রায় 500 বৌদ্ধ ভিক্ষুক বাস করেন, কিন্তু স্থানটি নির্জন শব্দহীন। এখানে সকল কার্যই নিঃশব্দে অলক্ষিতে সম্পাদিত হয়। সংগ্রামের প্রশস্ত তরুণদ্বারের সম্মুখে দাঁড়াইয়া বজ্র ভিতরে দৃষ্টিপাত করিল। কবাটহীন তরুণদ্বার দিয়া সংঘভূমি দেখা যাইতেছে, কিন্তু সেখানে লোকজন কেহ নাই, দ্বারের দাঁড়িয়েও নাই। বাহিরে বিপণীগুলির আগর বন্ধ। দোকানিরা সন্ধ্যার পূর্বেই দোকান বন্ধ করিয়া নগরে ফিরিয়া গিয়েছে। শঙ্খতলের 2 পাশে 2টি দীপস্তম্ভ। সেকালে মঠ মন্দির প্রভৃতির অগ্রে উচ্চ দীপস্তম্ভ রচনার রীতি ছিল। ইষ্টক নির্মিত স্তম্ভের সর্বাঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র কোটর থাকিত। পূজা পার্বণের সময় কোঠরগুলিতে দীপ জ্বালিয়া উৎসবের শোভাবর্ধন হইত। বজ্র ঈষৎ বিভ্রান্তভাবে ইতস্তত দৃষ্টিপাত করিতে করিতে সহসা দেখিতে পাইল একটি দীপস্তম্ভ মূলে একজন লোক দাঁড়াইয়া আছে। তাহার বাম পদ দক্ষিণ জানুষ্ঠির ওপর স্থাপিত। 2 হাতে যষ্টিতে ভর দিয়া এবং মস্তকটি বাহুর ওপর রাখিয়া সে সারস পক্ষীর ন্যায় এক পাকে দাঁড়াইয়া ঘুমাইতেছে। বজ্র তড়িৎ পথে তাহার নিকটবর্তী হইতে লোকটি চক্ষু মেলিল, 2 পায়ে দাঁড়াইল ও হাই তুলিল। তুড়ি দিয়া বলিল, জয়নাগ। বজ্র আবার দ্বিতীয়বার জয়নাগ শুনিল। সে চমকাইয়া দাঁড়াইয়া পড়িল। মানুষটিকে আপাত মস্তক নিরীক্ষণ করিয়া দেখিল। বলবান হৃষ্টপুষ্ট লোক, কিন্তু মুখে ধূর্ততা মাখানো। বজ্র কোনো প্রশ্ন করিবার পূর্বে সে বলিল, কে বাপু তুমি, কাঁচা ঘুম ভাঙিয়া দিলে? বজ্র বলিল, আমি পথিক, কর্ণসুবর্ণে যাব। নগর এখান থেকে কত দূর? লোকটি মিটিমিটি চাহিয়া বলিল, ক্রোশ 2 হবে। আলোয় আলোয় নগর পৌঁছতে পারবে না। রাত্রে পান্থশালায় কি আশ্রয় পাবো না? তুমি যদি নতুন লোক হও, রাতে পান্থশালা খুঁজে পাবে না। তবে উপায়? উপায় তো সামনেই রয়েছে, মঠে ঢুকে পড়ো। আহার আশ্রয় 2 পাবে, কিন্তু মঠে তো কাউকে দেখছি না। ভেবেছ কি মঠ খালি? 500 ন্যাড়া মাথা আছে, তবে ভারী শান্তশিষ্ট। ভিতরে গেলেই দেখতে পাবে। লোকটির কথা বলিবার ভঙ্গি লঘুতা ব্যঞ্জক। বুদ্ধদের প্রতি তাহার বিশেষ শ্রদ্ধা আছে বলিয়া মনে হয় না। বজ্র সঙ্ঘের দিকে পা বাড়াইয়া একটু ইতস্তত করিল। বলিল, তুমি কি এখানেই রাত কাটাবে? সঙ্ঘ যাবে না? লোকটি আবার 1 পা তুলিয়া ঘুমাইবার উদ্যোগ করিল। বলিল, আমার জন্য ভেবো না, জয়নাগ। বজ্র প্রশ্ন করিল, জয়নাগ কাকে বলে? ও একটা মন্তর, বলিয়া লোকটি চক্ষু মুদিল। বজ্র ভাবিতে ভাবিতে সঙ্ঘর দ্বার দিয়া ভিতরে প্রবেশ করিল। এই অদ্ভুত লোকটা নাগ সম্প্রদায়ের লোক, তাহাতে সন্দেহ নাই।
আগন্তুক পান্থদের মধ্যে তাহার দলের কেউ আছে কিনা জানিবার জন্যই এই কূট কৌশল অবলম্বন করিয়াছে। কিন্তু কেন, কিসের জন্য এই চাতুরীপূর্ণ কপটতা? কিন্তু এ চিন্তা বজ্রের মস্তিষ্কে অধিকক্ষণ স্থায়ী হইল না। সংঘভূমির দৃশ্য তাহার চিত্ত আকর্ষণ করিয়া লইল। রক্তমৃত্তিকার মহাবিহার এক পাঠক ভূমির ওপর অবস্থিত। 3 দিকে প্রাচীর, পিছনে গঙ্গা। বিহার ভূমির মধ্যস্থলে উচ্চ ত্রিভুমুখ হর্ম, নিম্নতল প্রশস্ত, দ্বিতল তদপেক্ষা ক্ষুদ্র, ত্রিতল আরো ক্ষুদ্র, স্তূপের আকৃতি। এই স্তূপ দৃশ্য ভবনের মধ্যতলে শাক্যমুনির দিব্য দেহাবশেষ রক্ষিত আছে। এই গন্ধকুটিকে কেন্দ্র করিয়া চারিপাশে সারি সারি ভিক্ষুকগণের প্রকোষ্ঠ, অগণিত প্রকোষ্ঠ, প্রত্যেকটিতে একজন ভিক্ষু বাস করেন। প্রকোষ্ঠগুলি নিরাভরণ, শয়নের জন্য একটি কাঠের পাটাতন ও একটি জলের কুম্ভ, অন্য কোনো তৈজস নাই। বজ্র এদিক ওদিক দিকপাত করিতে করিতে চলিল। অধিকাংশ পরিবেণনই শূন্য। ভিক্ষুকরা পরিক্রমণের জন্য গঙ্গার তীরে গিয়েছেন। শরীর রক্ষার জন্য ইহা তাহাদের নিত্যকর্ম। কদাচিৎ 1-2টি ভিক্ষু পরিবেণনের কবাটহীন দ্বারের কাছে দাঁড়ায় বসিয়া পুঁথি পড়িতেছেন। সন্ধ্যার মন্দা লোকে নত হইয়া তাহারা পাঠে নির্মগ্ন। বজ্রকে চক্ষু তুলিয়া দেখিলেন না। ঘুরিতে ঘুরিতে অবশেষে বজ্র বিহারের পশ্চাৎ দিকে এক চত্বরের নিকট উপস্থিত হইল। বৃহৎ গোলাকৃতি চত্বর। তাহার মধ্যস্থলে বসিয়া 2টি বৃদ্ধ লঘুস্বরে আলাপ করিতেছে। একটি বৃদ্ধ স্থূল ও খর্বকায়, মুখে মেদমণ্ডিত প্রসন্নতার সহিত পদাভিমানের গাম্ভীর্য। অন্য বৃদ্ধটি সম্পূর্ণ বিপরীত, দীর্ঘ দেহ, ক্ষীণ ও তপকৃশ। স্কন্ধ হইতে মস্তক সম্মুখদিকে একটি অবনত হইয়া পড়িয়াছে। মুখে মাংসলতার অভাববশত চিবুক ও হনুর অস্থি তীক্ষ্ণভাবে প্রকট হইয়া আছে। ইহার মুখভাব হইতে পদবী অনুমান করা যায় না। নিম্নতম শ্রেণীর শ্রমণও হইতে পারেন, কিন্তু অন্য বৃদ্ধটি যেরূপ সম্ভ্রমের সহিত তাহাকে সম্বোধন করিতেছে, তাহাতে মনে হয় ইনি সামান্য ব্যক্তি নয়। বজ্র চত্বরের প্রান্তে গিয়ে দাঁড়াইলে 2 জনে চক্ষু তুলিয়া তাহার পানে চাহিলেন। তাহাদের বাক্যলাপ স্থগিত হইল। বজ্র সসম্ভ্রমে তাহার সম্বোধন করিয়া, মহাশয়, আমি দূরের প্রান্ত কর্ণসুবর্ণে যাব। আজ রাত্রির জন্য সঙ্গে আশ্রয় পাব কি? স্থূলকায় বৃদ্ধটি বলিলেন, অবশ্য। তিনি এক হস্ত উত্তোলন করিতেই একটি অল্প বয়স্ক শ্রমণ আসিয়া তাহার পাশে দাঁড়াইল। তিনি বলিলেন, মণিপদ্ম, অতিথির পরিচর্যা করো। অন্য বৃদ্ধটি এতক্ষণ অপলক নেত্রে বজ্রের পানে চাহিয়াছিল। তাহার শান্ত মুখে ক্রমশ বিস্ময়ের ভাব ফুটিয়া উঠিতেছিল। শ্রমণ মণিপদ্ম যখন অন্য বৃদ্ধের পাশে পালনের জন্য বজ্রের দিকে পা বাড়াইল, তখন তিনি তাহাকে ডাকিয়া নিম্নেশ্বরে কিছু বলিলেন। মণিপদ্ম গম্ভীর শ্রদ্ধায় নত হইয়া তাহার কথা শুনিল। তারপর বজ্রের কাছে আসিয়া বলিল, ভদ্র, আসুন আমার সঙ্গে। মণিপদ্ম প্রথমে বজ্রকে গঙ্গার তীরে লইয়া গেল। বিস্তীর্ণ ঘাটে রাত্রির ছায়া নামিয়াছে। জলের উপর ধূসর আলোর ম্লান প্রতিফলন। ঘাটের পৈঠাগুলির উপর পরিক্রমণরত ভিক্ষু শ্রমণের নিঃশব্দ ছায়ামূর্তি। কেহ কাহার সহিত কথা বলিতেছে না, ক্ষণেকের জন্য গতি বিলম্বিত করিতেছে না। যন্ত্রচালিত পুত্তলিকার ন্যায় ঘাটের এক প্রান্ত হইতে অন্য প্রান্ত পর্যন্ত পাদচারণা করিতেছে। দৃষ্টি ভূমি নিবদ্ধ, বক্ষ বাহুবদ্ধ। এমন প্রায় 3-4 শ্রমণ। বজ্র দেখিল সংঘ নিতান্ত জনহীন নয়। ঘাটে হস্ত মুখ প্রক্ষালনের পর বজ্রকে লইয়া মণিপদ্ম এক প্রকোষ্ঠে উপনীত হইল। ইতিমধ্যে প্রকোষ্ঠগুলিতে দীপ জ্বলিতে আরম্ভ করিয়াছে। কয়েকজন শ্রমণ বর্তিকা হস্তে দ্বারে দ্বারে দীপ জ্বালাইয়া ফিরিতেছে। মণিপদ্ম প্রকোষ্ঠে দীপ জ্বালাইয়া এক পাশে রাখিল। বলিল, আপনি বিশ্রাম করুন, আমি আপনার আহার্য নিয়ে আসি। মণিপদ্ম চলিয়া গেল। বজ্র প্রকোষ্ঠে বসিয়া রহিল। ক্রমে আশেপাশের পরিবেদনগুলিতেও জনসমাগম হইতে লাগিল।
ভিক্ষুরা সন্ধ্যা কীর্ত সমাপন করিয়া আসিয়াছে, কিন্তু কোথাও চঞ্চলতার আভাস নাই। অল্প আলোকে ছায়ার ন্যায় সঞ্চালমান মানুষগুলি, কদাচিৎ নিম্নস্বরে বাক্যলাপের গুঞ্জন, যেন ভৌতিক লোকের অবাস্তব পরিমণ্ডল। তারপর গন্ধকুটি হইতে মধুস্তনে ঘণ্টিকা বাজিতে লাগিল। ভিক্ষুগণ স্ব স্ব কক্ষ ছাড়িয়া সেই দিকে যাত্রা করিলেন। সেখানে ভগবান তথাগতের পূজার্চনা হইবে, তারপর ভিক্ষুদের নৈশ ভোজন। পূজার্চনার ঘণ্টিকা নীরব হইবার কিয়ৎকাল পরে মণিপদ্ম বজ্রের আহার্য লইয়া উপস্থিত হইল। আহার্যের মধ্যে ঘৃতপক্ক তণ্ডুল ও গোধূমের একটি পিণ্ড এবং ফলমূল, কিন্তু পরিমাণে প্রচুর। বজ্র আহার বসিল। মণিপদ্ম সম্মুখে নতজানু হইয়া পরিবেশন করিল। শ্রমণ মণিপদ্ম বজ্রেরই সমবয়স্ক, সুশ্রী ক্ষীরাঙ্গ প্রফুল্ল মুখ যুবক। মুণ্ডিত মস্তক ও পীত বস্ত্র তাহার মনের সরসতা মুছিয়া ফেলিতে পারে নাই। তাহার বৈরাগ্য সহজ আনন্দেরই রূপান্তর। বজ্র আহার করিতে করিতে তাহার সহিত দু চারটি বাক্যলাপ করিল। দেখিল মণিপদ্মের বুদ্ধিদীপ্ত মনে কোনো কৌতূহল নাই, উচ্চাকাঙ্ক্ষাও নাই। সকলের আজ্ঞাধীন হইয়া অন্যের সেবা করাই তাহার আনন্দময় স্বধর্ম। আহার সমাধা হইলে মণিপদ্ম বলিল, ভদ্র, একটি অনুরোধ আছে। যদি ক্লেশ না হয়, আর্য শিলভদ্র আপনার সঙ্গে দেখা করতে চান। বজ্র বলিল, ক্লেশ কিসের? কিন্তু আর্য শিলভদ্রকে? মণিপদ্ম বলিল, সর্দর্ম ভাণ্ডার আর্য শিলভদ্রের নাম শোনেননি? বজ্র মাথা নাড়িল, না, কে তিনি? মণিপদ্ম বিস্ময়হত ভাবে চাহিয়া রহিল। শিলভদ্রের নাম জানে না এমন মানুষ আছে? যাহার শিষ্যত্ব গ্রহণ করিবার আশায় সুদূর চীন দেশ হইতে গুণগ্রাহীরা ছুটিয়া আসে, দেশের লোক সেই শিলভদ্রের নাম জানে না? শেষে মণিপদ্ম বলিল, আমার ধারণা ছিল শিলভদ্রের নাম সকলেই জানে। তিনি নালন্দা বিহারের মহাধ্যক্ষ, তাহার মতো জ্ঞানী পৃথিবীতে নাই। বজ্র দিন কণ্ঠে বলিল, ভাই, আমি গ্রামের ছেলে, পৃথিবীর কিছুই জানি না। আর্য শিলভদ্র আমার সঙ্গে দেখা করতে চান কেন? তা জানি না। তিনি আদেশ করেছেন, যদি আপনার ক্লেশ না হয়, আহারের পর আপনাকে তাহার কাছে নিয়ে যেতে। আমি প্রস্তুত। আজ সন্ধ্যেবেলা যে দুটি বৃদ্ধকে দেখলাম, ইনি কি তাদেরই একজন? হ্যাঁ, যিনি শীর্ণকায় অতিস্পট বৃদ্ধ তিনি। আর অন্যটি? তিনি এই রক্ত মৃত্তিকা বিহারের মহাস্থবির। অতঃপর মণিপদ্ম বজ্রকে লইয়া কক্ষ হইতে বাহির হইল। গন্ধকুটির নিম্নস্থলে এক কোণে একটি প্রকোষ্ঠ শিলভদ্র বসিয়া আছেন। কক্ষটি সাধারণ পরিবেশনের মতোই ক্ষুদ্র ও নিরাভরণ। শিলভদ্র দ্বীপের সম্মুখে বসিয়া একটি তালপত্রের পুঁথি দেখিতেছিলেন। অশতি বৎসর বয়সেও তাহার চোখের জ্যোতি ম্লান হয় নাই। বজ্র ও মণিপদ্ম তাহার দ্বার প্রান্তে আসিয়া দাঁড়াইলে তিনি মণিপদ্মকে বলিলেন, মণিপদ্ম, তুমি এবার আহার করো গিয়ে। আজ রাত্রে তোমার সেবার আর প্রয়োজন নেই বৎস। মণিপদ্ম হাসি মুখে প্রণাম করিয়া চলিয়া গেল। শিলভদ্র বজ্রকে বলিলেন, এসো, উপবেশন করো। বজ্র আসিয়া শিলভদ্রের সম্মুখে এক পিঠিকায় বসিল। শিলভদ্র পুঁথি বন্ধ করিয়া সূত্র দিয়া বাঁধিতে বাঁধিতে বজ্রকে নিরীক্ষণ করিলেন। তাহার বাহুতে অঙ্গদ দেখিলেন। তারপর বলিলেন, তোমার নাম কি বৎস? বজ্র বলিল, আমার নাম বজ্রদেব। শিলভদ্র তখন ধীর স্থরে বলিলেন, আমি তোমাকে দু একটি প্রশ্ন করব, ইচ্ছা না হয় উত্তর দিও না। আজ সন্ধ্যায় তোমাকে দেখে অনেক দিনের পুরনো কথা মনে পড়ে গেল, তাই তোমাকে ডেকেছি। আমার পরিচয় বোধহয় শুনেছ। আমি শিলভদ্র, নালন্দা বিহারের অধ্যক্ষ। প্রাচীন মণ্ডলের বিহারগুলি পরিদর্শনের জন্য বেরিয়েছি। এখান থেকে সমতর যাব। সমতর আমার জন্মস্থান। মৃত্যুর পূর্বে একবার জন্মভূমি দেখবার ইচ্ছা হয়েছে। তারপর যদি বুদ্ধের ইচ্ছা হয়, আবার এই পথে নালন্দায় ফিরে যাব। শিলভদ্র একটু হাসিয়া নীরব হইলেন।
যেন নিজের পরিচয় দিয়া বজ্রকেও পরিচয় দিবার জন্য আহ্বান করিলেন। বজ্র তাহার শান্ত মুখের পানে চাহিয়া অনুভব করিলেন ইনি সাধারণ কৌতূহলী মানুষ নয়, অন্য স্তরের মানুষ। চাটক ঠাকুরের সহিত তাহার আকৃতির কোনো সাদৃশ্য নাই, কিন্তু তবু কেন কোথায় মিল আছে। বজ্র স্থির করিল ইহার কাছে কোনো কথা গোপন করিবে না। সে বলিল, আপনি প্রশ্ন করুন, আমি উত্তর দেব। শিলভদ্র তাহার মুখের ভাব লক্ষ্য করিতেছিল। বলিলেন, তুমি বুদ্ধিমান। তোমার পিতার নাম কি? আমার পিতার নাম শ্রী মানবদেব। স্মিত হাস্যে শিলভদ্রের চক্ষু প্রান্ত কুঞ্চিত হইল। তিনি বলিলেন, আমার অনুমান মিথ্যা নয়, তুমি মানবদেবের পুত্র, শশাঙ্কদেবের পৌত্র। 30 বছর আগে তোমার পিতাকে আমি দেখেছিলাম, তখন তার বয়স ছিল তোমারই মতো। বজ্র ব্যগ্রস্বরে জিজ্ঞাসা করিল, আমার পিতা কোথায়? তিনি কি এখন গৌড়ের রাজা নয়? শিলভদ্র করুণ নেত্রে চাহিয়া বলিলেন, না, কিন্তু আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। তোমার প্রশ্নের উত্তর আমি পরে দেব। শিলভদ্রের প্রশ্নের উত্তরে ব্রজ নিম্ন জন্ম ও জীবন কথা মাতার মুখে যেমন শুনিয়াছিল সমস্ত অকপটে বলিল। কর্ণসুবর্ণে আসার উদ্দেশ্য প্রকাশ করিল। শুনিয়া শিলভদ্র দীর্ঘকাল নীরব রহিলেন। শেষে কোমল স্বরে বলিলেন, বৎস, তোমার পিতা জীবিত নেই। তুমি কর্ণসুবর্ণে যেও না। সেখানে এমন লোক এখন জীবিত আছে যারা তোমার পিতাকে চিনত। তোমাকে দেখলে মানবদেবের পুত্র বলে চিনতে পারবে। সেটা তোমার পক্ষে শুভ হবে না। তুমি তোমার গ্রামে ফিরে যাও, আর তুমি যে মানবদেবের পুত্র এ কথা গোপন রাখার চেষ্টা করো। বজ্র বলিল, কিন্তু আপনি কি স্থির জানেন আমার পিতা জীবিত নেই? শিলভদ্র বলিলেন, তোমার পিতার সম্বন্ধে আমি যা জানি বলছি। 30 বছর আগে শশাঙ্কদেব গৌড়ের রাজা ছিলেন, মানবদেব ছিল যুবরাজ। তখন হর্ষবর্ধনের সঙ্গে শশাঙ্কদেবের যুদ্ধ চলছে। হর্ষবর্ধন ছিল বৌদ্ধ, তাই যুদ্ধের উত্তেজনায় শৈবধর্মী শাসক গৌড়ের বৌদ্ধদেবের ওপর উৎপীড়ন আরম্ভ করেছিলেন। এই সংবাদ পেয়ে আমি নালন্দা থেকে গৌড়ের রাজসভা শশাঙ্কদেবের সঙ্গে সাক্ষাৎ করিতে আসি। তার সঙ্গে আমার দীর্ঘ আলোচনা হয়। যুবরাজ মানবদেবও আলোচনায় যোগ দিয়েছিলেন। তিনি আমার পক্ষ সমর্থন করেছিলেন। ফলে আমি সিদ্ধ মনোরথ হয়ে নালন্দায় ফিরে যাই। শশাঙ্ক তারপর আর কারোর ধর্মের ওপর হস্তক্ষেপ করেননি। তোমার পিতার সঙ্গে সেই আমার মাত্র সাক্ষাৎ। তারপর 30 বছর কেটে গেছে, কিন্তু আজ তোমাকে দেখেই তার মুখ স্মরণ হয়েছিল। যাই হোক, এই ঘটনার 10 বছর পরে শশাঙ্কদেব দেহ রক্ষা করলেন, মানব রাজা হলেন। মানব সিংহাসন লাভের কয়েক মাস পরে ভাস্কর বর্মা উত্তর থেকে গৌড় আক্রমণ করলেন। কজঙ্গলে মানবের সঙ্গে তার যুদ্ধ হলো। মানব পরাজিত হয়ে কর্ণসুবর্ণে ফিরে এলেন, কিন্তু ভাস্কর বর্মা তার পশ্চাৎ ধাবন করেছিলেন। কর্ণসুবর্ণে দ্বিতীয়বার যুদ্ধ হলো। এবারও মানব পরাজিত হলেন। রাজপুরী রক্ষার জন্য অমিত বিক্রমে যুদ্ধ করতে করতে তিনি ভাস্কর বর্মার হাতে বন্দী হলেন। জনশ্রুতি আছে মানব যুদ্ধে গুরুতর আহত হয়েছিল। সেই রাত্রেই তার মৃত্যু হয়। তারপর তার মৃতদেহ রাজপুরীর প্রাকার থেকে গঙ্গার জলে ফেলে দেওয়া হয়। শিলভদ্র নীরব হইলে বজ্র বহুক্ষণ কথা বলিল না। এইভাবে তাহার পিতার জীবনান্ত হয়, তাই তিনি মাতার কাছে প্রতিশ্রুতি রক্ষা করিতে পারেন নাই। কিন্তু বজ্র জিজ্ঞাসা করিল, এখন রাজা কে? ভাস্কর বর্মা? শিলভদ্র বলিলেন, না, কয়েক বছর হলেও ভাস্কর বর্মার মৃত্যু হয়েছে। এখন তার পুত্র অগ্নিবর্মা রাজা। ক্ষণিক নীরব থাকিয়া বলিলেন, ভাস্কর বর্মাও ধর্মে শৈব ছিলেন এবং বিদ্যুৎ দানানুরাগী সজ্জন ছিলেন। অগ্নিবর্মা শুনেছি ঘোর নরাধম, কিন্তু তার আর বেশি দিন নয়। বেশি দিন নয় কেন? অগ্নিবর্মা ইন্দ্রিয়াসক্ত, কুকর্মনিরত, রাজকার্য দেখে না। এই সুযোগ নিয়ে দক্ষিণের এক রাজা গৌড় দেশ গ্রাস করার ষড়যন্ত্র করছে। ইতিমধ্যে দণ্ডভক্তি গৌড়ের অধিকার থেকে কেড়ে নিয়েছে, কিন্তু অগ্নিবর্মার কোনো দিকে লক্ষ্য নেই। দেশের যখন সর্বনাশ উপস্থিত হয় তখন রাজারও বুদ্ধিভ্রষ্ট হন। আজ গৌড় পুণ্ড্রুর সমতট সর্বত্র এই দেখেছি।
শাসন শক্তিহীন রাজারা রমণীর মতো পরস্পর কোন্দল করছে, নয় বিলাস ব্যাসনে গা ঢেলে দিয়েছে। রাষ্ট্রের অবস্থা ঘূর্ণ চর্ণব্রত কাষ্ঠের ন্যায়। অন্তঃবাণিজ্য বহির্বাণিজ্য দুই উচ্ছন্নে গেছে। প্রজার মনে সুখ নেই, ধর্মজ্ঞানও লুপ্তপ্রায়। শশাঙ্কদেবের মৃত্যুর পর থেকে দেশের এই দুর্দিন আরম্ভ হয়েছে। কতদিন চলবে জানি না। যতদিন না দেশে নতুন কোনো শক্তিমান রাজার আবির্ভাব হবে, ততদিন দেশের মঙ্গল নেই। নিঃশ্বাস ফেলিয়া শিলভদ্র নীরব হইলেন। বজ্র প্রশ্ন করিল, আপনি আমাকে গ্রামে ফিরে যেতে বলছেন কেন? শিলভদ্র বলিলেন, তুমি নিঃশংস নিঃসহায় অবস্থায় কর্ণসবর্ণে যাচ্ছ। বর্তমান রাজার লোকেরা যদি জানতে পারে তুমি মানবদেবের পুত্র, তোমার জীবন সংশয় হবে। যারা তোমার পিতাকে হত্যা করেছিল তারা তোমাকে নিষ্কৃতি দেবে না। তোমার পিতা যদি জীবিত থাকতেন তাহলে তার সন্ধান করা তোমার অবশ্য কর্তব্য ছিল, কিন্তু তিনি দীর্ঘকাল মৃত। ব্যর্থ অন্বেষণে নিজের জীবন বিপন্ন করে লাভ কি? বজ্র বলিল, আমার পিতা বেঁচে আছেন এই সম্ভাবনা কি একেবারেই নেই? শিলভদ্র বলিলেন, তোমার পিতা বেঁচে থাকলে রাজ্য পুনরুদ্ধারের চেষ্টা করতেন। গত 20 বছরের মধ্যে সেরূপ কোনো চেষ্টা হয়নি। সুদীর্ঘ নীরবতার পর বজ্র ধীরে ধীরে বলিল, পিতার মৃত্যু সংবাদ নিয়ে মার কাছে ফিরে যেতে আমার মন সরছে না। আমি কর্ণসুবর্ণে যাব, তারপর যা হয় হবে। শিলভদ্র বলিলেন, আর একটা কথা আছে। কর্ণসুবর্ণে রাষ্ট্র বিপ্লব আসন্ন। জয়নাগের জাল গুটিয়ে আসছে। হঠাৎ একদিন সমরানলে জ্বলে উঠবে। কর্ণসুবর্ণ অগ্নিকুণ্ডে পরিণত হবে। তুমি বাইরে আছো, ইচ্ছা করে অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়বে কেন? জয়নাগ যে কোনো মুহূর্তে মাথা তুলতে পারে। আবার জয়নাগ? বজ্র চকিত হইয়া বলিল, জয়নাগ কে? যে রাজা গৌড় দেশ অধিকার করবার চক্রান্ত করছে তার নাম জয়নাগ। বজ্র নাগেদের সম্বন্ধে যে সন্দেহ করিয়াছিল তাহা আরো দৃঢ় হইল, কিন্তু এ বিষয়ে শিলভদ্রের সহিত আলোচনা করিবার স্পৃহা তাহার হইল না। সে করজোরে বলিল, আপনার সহৃদয় ভুলিব না, আজ আজ্ঞা করুন। শিলভদ্র জিজ্ঞাসা করিলেন, কর্ণসুবর্ণে যাবে? ভদ্র বলিল, পিতৃমাতামহের রাজধানী এত কাছে এসে আমি ফিরে যাব না, আমাকে কর্ণসুবর্ণে যেতেই হবে। শিলভদ্র নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, সকলে তথাগতের ইচ্ছা, যাও, কিন্তু এক কাজ করো, তোমার এই অঙ্গ ঢাকা দিয়ে রাখো। কেন? দেশের সোনার বড়ই অভাব হয়েছে। তোমার হাতে সোনার অঙ্গ সকলের দৃষ্টি আকর্ষণ করবে। কর্ণসুবর্ণে দস্যু তস্করের অভাব নেই। শিলভদ্র কর্পটের ন্যায় একটি বস্ত্রখণ্ড লইয়া নিজের হস্তে বজ্রের অঙ্গদের ওপর তাগা বাঁধিয়া দিলেন। বলিলেন, যদি নগরে অর্থাভাব হয়, কোন স্বর্ণকারের কাছে গিয়ে অঙ্গদ থেকে সোনা কেটে বিক্রয় করো, অন্যথা অঙ্গদ কাউকে দেখিও না। অরাজকতার দেশে সাধু ও তস্কর হয়। শিলভদ্রের পদধূলি লইয়া বজ্র বলিল, আপনাকে শতকোটি ধন্যবাদ। কর্ণসুবর্ণে আপনার পরিচিতি কেউ আছে কি? শিলভদ্র চকিত চক্ষে তাহার পানে চাহিয়া ক্ষণেক চিন্তা করিলেন। তারপর বলিলেন, পরিচিত অনেক আছে, কিন্তু তাদের দিয়ে কাজ হবে না। তুমি একটি দারিদ্র ব্রাহ্মণের সঙ্গে দেখা করো, তার নাম কোদণ্ড মিশ্র। নগরের দক্ষিণে গঙ্গা তীরে তার কুঠির। তিনি কে? তিনি একসময় তোমার পিতামহের সচিব ছিলেন। পিতামহের সচিব? বজ্র আগ্রহ ভরে শিলাভদ্রের পানে চাহিলেন, কিন্তু তিনি আর কিছু বলিলেন না। অতঃপর বজ্র বিদায় লইল। শিলভদ্র দীপ নিভাইয়া অন্ধকারে নিস্তব্ধ বসিয়া রহিলেন। মনে মনে বলিতে লাগিলেন, সুগত, তোমার মনে কি আছে জানি না, এই বালকের হৃদয়ে নিষ্ঠা আছে, ধৈর্য আছে, দৃঢ়তা আছে। যদি প্রাক্তন পুণ্য বলে ও পিতৃরাজ্য ফিরে পায়, হয়তো দেশের ভাগ্যও ফিরবে। তাই ওকে কোদণ্ড মিশ্রের কাছে পাঠালাম। এখন তোমার ইচ্ছা।